হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, পরিকল্পিতভাবে ট্রাম্পকে খেপিয়ে তোলার গভীর ষড়যন্ত্র। জানাবো হাসিনাকে দিল্লিতে রেখেই যে কারণে দুই কুল সামলাতে মরিয়া ভারত, আসলে তারা যা চায়। এবং সর্বশেষ জানাবো ইউনূস মোদি বৈঠক, ঢাকা দিল্লির পদক্ষেপই ঠিক করবে সম্পর্কের গতিপথ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, পরিকল্পিতভাবে ট্রাম্পকে খেপিয়ে তোলার গভীর ষড়যন্ত্র। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসন বিদেশি মহলে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির জন্য গোপনে ষড়যন্ত্রে লিপ্ত। গোপন বার্তায় দাবি করা হয়েছে হাসিনা সরকার ট্রাম্প সহ অন্যান্য বিশ্ব নেতাদের খেপিয়ে তুলতে চান এবং তা বাস্তবায়নের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করছে। এদিকে 10 তারিখে একটি বড় রাজনৈতিক জমায়েতের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সেখানে বঙ্গবন্ধুর ছবি এবং প্রধানমন্ত্রী হাসিনার ছবি নিয়ে একযোগে একটি মিছিল বের করার কথা রয়েছে, যার উদ্দেশ্য রাজনৈতিক বার্তা প্রদান করা। মিছিলটি এমনভাবে সাজানো হবে যেন জনগণের দৃষ্টি আকর্ষণ করা যায়, তবে কিছু বাধা আসতে পারে বলে শোনা যাচ্ছে। এসব পরিকল্পনা সুনির্দিষ্ট করে না জানানো হলেও প্রাথমিকভাবে এতে রাজনৈতিক উদ্দেশ্য ও ছবি ব্যবহারের কথা বলা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা এবং সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে। এক সেনা সদস্য প্রকাশ্যে স্বীকার করেছে যে স্নাইপার রাইফেল সহ অন্যান্য অস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। এমন পরিস্থিতি আন্তর্জাতিক আদালতে বিচার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি সম্প্রতি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানাচ্ছে তারা ছাত্রলীগ এবং ছাত্রদল দুপক্ষ থেকেই সমান আতঙ্কিত। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কার্যক্রম না চালানোর জন্য তারা প্রশাসনের কাছে আবেদন করেছেন। তাদের মতে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক উত্তেজনা কমানো জরুরি এবং ক্যাম্পাসে কোনোভাবেই রাজনীতি চলতে দেওয়া উচিত নয়। এছাড়া কিছু ছাত্র সংগঠন দাবি করেছে যে ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে চলমান সহিংসতা এবং ছাত্রদের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। তাদের মতে এ ধরনের পরিস্থিতি শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে রাজনৈতিক দলে দলে বিভক্তি আরও গভীর হয়েছে। সরকারি বাহিনীর সঙ্গে বিরোধীরা ক্রমেই সংঘর্ষে জড়িয়ে পড়ছে, যা দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলছে। এই প্রতিবেদনটি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক সংঘাত এবং ছাত্র সংগঠনগুলির মধ্যে উত্তেজনার বিষয় তুলে ধরেছে। কিছু গোপন পরিকল্পনা এবং রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি পুলিশের কার্যক্রম ও সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের মধ্যে সংঘর্ষ এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা অব্যাহত রয়েছে, যা দেশের সামগ্রিক পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। হাসিনাকে দিল্লিতে রেখেই যে কারণে দুই কুল সামলাতে মরিয়া ভারত, আসলে তারা যা চায়। ভারতের আশ্রয়ে আছেন দেশ পালানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিজেদের কাছে রেখে ঢাকার সাথে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দিয়ে প্রতিবেশী রাষ্ট্র ডোবানোর অভিযোগ, স্বৈরাচারী নেত্রীকে একচেটিয়া সমর্থন সহ নানা কারণে বাংলাদেশে বেড়েছে ভারত বিরোধিতার মাত্রা। এর মাঝেই দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে এক অনুষ্ঠানে বললেন, নিজেদের স্বার্থেই টিকিয়ে রাখতে হবে পারস্পরিক সম্পর্ক। বাংলাদেশে আপনারা জানেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ওঠানামার ভেতর দিয়ে গেছে। দেশের সরকার যে থাকে তার সঙ্গে আমরা সম্পর্ক বজায় রাখব, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এটাও স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। যে কোনো রাজনৈতিক পরিবর্তন স্বাভাবিক পরিস্থিতিতে ব্যাহত করতে পারে, আর এটা পরিষ্কার যে আমাদের সম্পর্কের বিষয়টিকে দুপক্ষের স্বার্থের দিক থেকেই দেখতে হবে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকার অর্থ যে কোনো চুক্তিতে লাভবান হবে। দু দেশই কিন্তু নিজের শাসনামলে দেশ ও জনগণের স্বার্থ ভুলে গিয়ে ভারতের সব চাহিদা পূরণ করেছেন। শেখ হাসিনার কোনো বিনিময় ছাড়াই দিয়েছেন ট্রানজিটের মতো স্পর্শকাতর সুবিধা। আদানি গ্রুপের সঙ্গে করেছেন অলাভজনক বিদ্যুৎ ক্রয় চুক্তি। স্থায়ী ভিত্তিতে ভারতকে দিয়েছেন চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি। বর্তমান পরিস্থিতিতে সাময়িক থমকে আছে ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান বিভিন্ন দ্বিপাক্ষিক প্রকল্পের কাজ। এসব প্রজেক্ট এর কার্যক্রম আবারও শুরু করতে চায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে এমনটা ঘটেছে। যখন এই অবস্থা স্থিতিশীল হবে, সবকিছু স্বাভাবিক হবে, তখন আমরা আলাপ শুরু করব।
আমাদের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে পরামর্শ করব, আলোচনা করব কিভাবে সেগুলোকে সামনে এগিয়ে নেওয়া যায়। দেখা যাক আমরা কিরকম বোঝাপড়ায় পৌঁছাতে পারি। ভারতের সহযোগিতার ক্ষমতায় টিকেছিল শেখ হাসিনা সরকারের বিরোধীদের নিষ্ঠুরভাবে দমন ও পাতানো নির্বাচনে তাকে নিঃশর্ত সমর্থন দিয়েছে দিল্লি। এমনটাই মনে করে বাংলাদেশের বড় একটি অংশের মানুষ। দেশের পরিবর্তে বহুদিন ধরেই কেবল আওয়ামী লীগ দলের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে গিয়েছিল ভারত। স্বৈরাচারের প্রতি দীর্ঘদিনের অন্ধ সমর্থন ও অভ্যুত্থানের পতনের পর হাসিনার দিল্লিতে আশ্রয়ে বাড়ছে সাধারণ জনগণের সন্দেহ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর থেকে শীতল সময় পার করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। নতুন সরকারের সাথে চলছে ভারতের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকের যোগাযোগ, পাশাপাশি আওয়ামী লীগ নেত্রীকে ও দিল্লি রাখছে। নিজেদের আশ্রয়ে একদিকে হাসিনা, অন্যদিকে অন্তর্বর্তী সরকার একসাথে দুই নৌকায় ভারতের পা জটিল করে তুলছে পুরো পরিস্থিতি। তবে বর্তমান সংকটের কতটা দিল্লির ইচ্ছাকৃত চক্রান্ত আর কতটা দুই কুল সামলানোর চেষ্টা সময়ই বলবে সে কথা। আসলে ভারত চায় দুই কুল ঠিক রেখে সুবিধা মতো হাসিনাকে দেশে পাঠিয়ে নিজেদের স্বার্থ ঠিক রাখতে। ইউনূস মোদি বৈঠক, ঢাকা দিল্লির পদক্ষেপই ঠিক করবে সম্পর্কের গতিপথ। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের পর অনুষ্ঠিত বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্কের চরম টানাপোড়েন দূর করতে নিজেদের উদ্বেগের বিষয়গুলো একে অন্যকে বলেছেন। কোনো কোনো ইস্যুতে দুই নেতা পাল্টা বক্তব্য দিয়েছেন, আবার শেখ হাসিনা ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা এসেছে। তবে সামগ্রিকভাবে বাংলাদেশ আর ভারতের শীর্ষ নেতারা দুই দেশের জনগণের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়েছেন। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনায় বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্কের কেন্দ্রে মানুষ, দুই প্রতিবেশীর সম্পর্ক মানুষের স্বার্থে। সম্পর্কটা কোনো ব্যক্তি বিশেষ বা দলকে ঘিরে নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এই বার্তা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন নরেন্দ্র মোদি। গত শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংগ্রিলা হোটেলে আধা ঘন্টার বেশি সময়ের ওই বৈঠকের দুই শীর্ষ নেতা অতীত আর বর্তমানের বিষয়গুলো সামনে এনেছেন সম্পর্কের ভবিষ্যতের স্বার্থে। আর আলোচনা জুড়ে ছিল দুই দেশের প্রসঙ্গগুলো। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ওই বৈঠকে উপস্থিত সূত্রগুলোর সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে যে এটা নির্ভর করছে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর। শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়টিও এসেছে। ইউনূস মোদির প্রতীক্ষিত বৈঠকটি এমন এক সময়ে হলো যার ঠিক এক সপ্তাহ আগে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বেইজিংয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বেইজিংয়ের সেই বৈঠকে ভারতের সঙ্গে অভিন্ন নদীর তিস্তার প্রস্তাবিত প্রকল্পে চীনের ঠিকাদারদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ। অধ্যাপক ইউনূস চীনের কাছে নদী ও পানি ব্যবস্থাপনার 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছেন। তবে কি চীন প্রসঙ্গটি ব্যাংককের আলোচনায় উজ্জ্ব থেকে গেল? ইউনূস মোদির বৈঠকে উপস্থিত বাংলাদেশের প্রতিনিধি দলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এটা স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ ভারতের শীর্ষ নেতাদের আলোচনায় সরাসরি চীন শব্দটি উল্লেখ না থাকলেও বিষয়টি এসেছে। নরেন্দ্র মোদি আলোচনার এক পর্যায়ে বলেছেন, দুই দেশের সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের কোনো প্রয়োজন নেই। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, তার অভ্যুদয়ের সব মিলিয়ে দুই দেশে একে অন্যকে যতটা জানে বোঝে তা নিশ্চয়ই অন্য কারো পক্ষে সম্ভব নয়। কাজেই বাংলাদেশের সফলতার সংকটে সবসময় পাশে থাকার বাসনা ভারতের। সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রসঙ্গ এলে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে ভূমিকা রয়েছে সেটা ভারত উল্লেখ করেছে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, নির্যাতনের বেশিরভাগ ঘটনা 5 থেকে 8 আগস্ট, যার সঙ্গে বিশেষ কোনো সম্প্রদায় নয়, রাজনৈতিক কারণ জড়িত। তারপরও বাংলাদেশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। সরেজমিনে পরিস্থিতি দেখতে ভারতের সাংবাদিকদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই দেশ ভবিষ্যৎমুখী ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিয়েছে। তাই খোলাখুলিভাবে শীর্ষ দুই নেতা চ্যালেঞ্জগুলোর কথাও বলেছেন। কিন্তু গত প্রায় 8 মাসের চরম টানাপোড়েনের জেরে ভুক্তভোগী হয়েছেন সাধারণ জনগণ। বাংলাদেশের জনগণের জন্য ভারতীয় ভিসা একেবারেই সীমিত হয়ে পড়েছে। এতে ভারত তো বটেই, ভারত থেকে তৃতীয় দেশের ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের জন্য প্রায় দুষ্কর হয়ে পড়েছে। আর ভিসার হার নেমে আসায় দুই দেশের মধ্যে বাস ট্রেন যোগাযোগও প্রায় কমে গেছে। অথচ শুক্রবারের আলোচনায় ভিসা আর যোগাযোগের প্রসঙ্গগুলো আসেনি। বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি এসেছে। প্রধান উপদেষ্টা বলেন, এইসব হত্যাকাণ্ডের সময় তিনি সব সময় কষ্ট অনুভব করেন। ভারতকে এই ঘটনাগুলো প্রতিরোধের জন্য উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি বলেন,
প্রাণহানির সংখ্যা কমাতে একসঙ্গে কাজ করলে কেবল অনেক পরিবারই বড় ধরনের যন্ত্রণা থেকে মুক্তি পাবে না, বরং আস্থা ও আত্মবিশ্বাস তৈরি করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সাহায্য করবে। এ বিষয়ে নরেন্দ্র মোদী বলেন, ভারতীয় সীমান্ত রক্ষীরা শুধু আত্মরক্ষার জন্য গুলি চালায় এবং মৃত্যুর ঘটনাগুলো ভারতের ভেতরে ঘটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।